চার্জড হুইল ক্যাপিটাল অফেন্সেস। তাহলে এইটা কিন্তু একটা দেওয়া হয়েছে, এইটার আদলে আমরা কিন্তু 2, 3, 4, 5, 6 এগুলোকে সাজাবো। আচ্ছা চলো এগুলো কিভাবে সাজাইতে হয় সেটা বুঝবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। এইচএসসি পরীক্ষার্থীর জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শর্ট সিলেবাস অনুযায়ী এটার নাম্বার হচ্ছে 5, বাট ব্রড সিলেবাসে এটার নাম্বার ছিল 10 প্রতি 5টা পয়েন্টের জন্য। খুবই গুরুত্বপূর্ণ টপিক পরীক্ষার সামনে যাদের এইচএসসি 2024 পরীক্ষার আগের দিন প্রিপারেশনের জন্য আশা করি এটা খুবই হেল্পফুল হবে, দেখতে পারেন। আর যারা নেক্সট পরীক্ষার্থী আছেন বা মাত্র সদ্য কলেজে ভর্তি হওয়ার জন্য চিন্তা করছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে টপিকটা, শিখে রাখা ভালো। চলুন শুরু করি। আজকে আমরা শিখব হাউ টু রাইট এ ফ্লোচার্ট। ফ্লোচার্টটা আমরা শেখার জন্য 3টা অংশে ভাগ করেছি, তার মধ্যে এখন প্রথম অংশ ভাগ করব, যেটাকে আমরা অবশ্যই পার্ট 1 এবং পার্ট 3 এই 3টা অংশ দেখব, কারণ এই 3টার মধ্যেই মোটামুটি ফ্লোচার্ট কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড অংশটা চাইলে দেখতেও পারেন, নাও দেখতে পারেন, স্কিপ করে যেতে পারেন, আমি ভাগ করে দিব। কারণ সেকেন্ড অংশটা একটু বিস্তারিত, যারা শর্টকাট পছন্দ করেন তাদের এই দুইটা প্রথম পার্ট এবং থার্ড পার্টটা দেখলেই হবে। যারা একটু বিস্তারিত পছন্দ করেন তারা সেকেন্ড পার্টও দেখতে পারেন। চলেন তাহলে শুরু করি। আমরা ফ্লোচার্টকে 2 ধাপে বের করব। প্রথম ধাপটা হবে প্যাসেজ থেকে উত্তর, এটা একটা ধাপ, বা এটাকে আমরা বলতে পারি ফাইন্ডিং অ্যান্সার ফ্রম দ্য প্যাসেজ। দ্বিতীয় ধাপ হচ্ছে প্রথমে যে উত্তর দেওয়া থাকবে, অবশ্যই একটা কোশ্চেন দেখব যেখানে প্রথম উত্তর দেওয়া থাকবে, সে উত্তর অনুযায়ী আমরা সাজাবো। উইল অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট গিভেন ক্লু বা অ্যান্সার। তাহলে 2টা ধাপ, একটা হচ্ছে প্যাসেজ থেকে উত্তর বের করবো একটা ধাপে, আর আরেকটা ধাপ হচ্ছে প্রশ্নে যে উত্তর দেওয়া থাকবে সেটাকে ঠিক রেখে সেটার মতো করে আমরা আমাদের পরবর্তী অ্যান্সারগুলোকে সাজাবো। আচ্ছা, তো প্রথম ধাপটা নিয়ে আলোচনা করছি। প্রথমে প্যাসেজ থেকে কিভাবে উত্তর বের করব, হাউ টু ফাইন্ড অ্যান্সার ফ্রম আ প্যাসেজ। 4টা স্টেপে আমরা এই ধাপটা কমপ্লিট করতে পারবো। প্রথম স্টেপ হচ্ছে প্রশ্ন থেকে সাবজেক্ট বের করব। আমাদের অবশ্যই একটা প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নে অবশ্যই একটা সাবজেক্টের কথা বলা থাকবে, কার সম্পর্কে কথা বলা হচ্ছে বা কার সম্পর্কে কিছু চাওয়া হয়েছে, সেই সাবজেক্টটা আগে আইডেন্টিফাই করব, বা আমরা বলতে পারি ফাইন্ড এ সাবজেক্ট ফ্রম দ্য প্যাসেজ বা কোশ্চেন। প্যাসেজ থেকে উত্তর দাগাবো, সাবজেক্ট অনুযায়ী প্যাসেজ কী প্রশ্ন চাইলো সেই প্রশ্ন অনুযায়ী আমরা প্যাসেজ থেকে উত্তর দাগাবো। মার্ক দ্য অ্যান্সার ফ্রম দ্য প্যাসেজ। দেন প্রশ্নের সাবজেক্ট দিয়ে উত্তরের বাক্য তৈরি করব। প্রশ্ন যে সাবজেক্টটা আছে তারপর উত্তর যে দাগালাম, এই দুইটা মিলিয়ে কম্বাইন করে বাক্য তৈরি করব, একটা সেন্টেন্স তৈরি করব। মেক এ সেন্টেন্স উইথ দ্য কোশ্চেন্স সাবজেক্ট। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, সাবজেক্ট এবং কম গুরুত্বপূর্ণ শব্দকে বাদ দিয়ে একটা ফ্রেজ তৈরি করব, বা আমরা বলতে পারি এলিমিনেট সাবজেক্ট অ্যান্ড লেস ইম্পর্টেন্ট ওয়ার্ডস, বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, 4টা স্টেপ। তাহলে প্রথম ধাপে আমরা 4টা স্টেপে ফিল করব। প্রথম ধাপটা, প্রথম কাজ হচ্ছে প্রশ্ন থেকে সাবজেক্ট আইডেন্টিফাই করব, দেন হচ্ছে প্যাসেজ থেকে উত্তর দাগাবো কোশ্চেন অনুযায়ী, দেন ওই যে প্রশ্ন থেকে সাবজেক্ট বের করলাম এবং প্যাসেজ থেকে উত্তর দাগালাম, এই দুইটাকে কম্বাইন করে একটা সেন্টেন্স তৈরি করব। দেন হচ্ছে সাবজেক্ট এবং কম গুরুত্বপূর্ণ যে শব্দগুলো থাকবে আমার সেন্টেন্সের মধ্যে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে প্রথম স্টেপ কমপ্লিট হয়ে যাবে, প্রথম ধাপ কমপ্লিট হয়ে যাবে, যেটা 4টা স্টেপে করব। আচ্ছা, এখন আসি দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে কাজ হচ্ছে প্রথমে যে উত্তর দেওয়া থাকবে সেটা অনুযায়ী আমাদের যে অ্যান্সার বের করবো সেগুলো সাজাবো, বা উই উইল অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ক্লু অর অ্যান্সার। আচ্ছা, এইটা আমরা 2টা স্টেপে শেষ করব। আমরা ধাপ 1 শেষ করেছি 4টা স্টেপে, আর ধাপ 2 শেষ করব 2টা স্টেপে। প্রথম স্টেপে আমরা ফ্রেজ লিখতে পারি, তারপরে হচ্ছে যেটা ফ্রেজ মানে কি, ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট সাবজেক্ট অ্যান্ড ফিনিট ভার্ব টুগেদার, মানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব বা ফিনিট ভার্ব একসাথে থাকবে না, শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব একসাথে থাকবে না। ফাইনাইট ভার্ব কি, মেইন ভার্ব আর কি, যেটাকে আমরা বলি। তো আমরা এই 2টা স্টেপে করতে পারি, হয়তো ফ্রেজ আকারে লিখতে পারি আমাদের অ্যান্সারটাকে। প্রথমে তো আমরা প্রথম ধাপে তো সাবজেক্ট অ্যান্সার বের করছি,
সেকেন্ড ধাপে আমরা উত্তরটাকে সাজাবো কিভাবে, সাজাবো হতে পারে ফ্রেজ আকারে, যে ফ্রেজ কিভাবে হয় যে অনেকগুলো ওয়ার্ডের একটা গ্রুপ যেখানে একটা মিনিং প্রকাশ করবে, যেটা উইদাউট সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব হবে। আচ্ছা, বা এই ফ্রেজ ছাড়া আমরা লিখতে পারি কোনো সিঙ্গেল ওয়ার্ড অথবা কোনো ইয়ার মানে কোনো সংখ্যা নাম্বার হতে পারে। তো দুই স্টেপে এখানে আমরা এই ধাপটা কমপ্লিট করতে পারি। তাহলে খুবই সহজ, আশা করছি যে প্রথম স্টেপে আমরা দাগাবো প্রথম ধাপে আমরা 4টা স্টেপ অনুযায়ী উত্তর বের করব এবং সাজাবো। দেন হচ্ছে এগুলোকে আমাদের কোন কোয়ালিটি অনুযায়ী সাজাইতে হবে সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ। ওইখানেও 2টা স্টেপ আছে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের 2টা ধাপে আমাদের অ্যান্সার বের করা। এখন কিছু ইম্পর্টেন্ট জিনিস উত্তর করার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে ফ্রেজেসগুলো আমাদের অবশ্যই এই যেটা অ্যান্সারে দেওয়া থাকবে প্রশ্নের ক্ষেত্রে সেই অনুযায়ী সাজাতে হবে। এখন কি অ্যান্সার দেওয়া থাকে, অনেকগুলো ওয়ার্ড দেওয়া থাকে, সেটা নিশ্চয়ই শুরু হয় একটা ওয়ার্ড দিয়ে, সেটা হতে পারে 2 + ভার্ব 1, মানে অনেকগুলো ওয়ার্ডের শুরু মানে একেবারে শুরুটাই হতে পারে 2 + ভার্ব 1 দিয়ে। তাহলে এটা খেয়াল রাখতে হবে, এটা কি 2 + ভার্ব 1 দিয়ে শুরু হয়ে দেন আরও কিছু শব্দ আছে কিনা। দেন হতে পারে ভার্বের সাথে আইএনজি, এটা দিয়ে দেন আরও কিছু শব্দ আছে কিনা। দেন হতে পারে ভার্ব 3 দেন আরও কিছু শব্দ আছে কিনা। বিং বা হ্যাভিং প্লাস ভার্ব 3 লিখে আরও কিছু শব্দ আছে কিনা। দেন হচ্ছে ভার্ব 1 মডেল প্লাস ভার্ব 1। মডেল কি? মডেল হচ্ছে যে ক্যান, মে, শ্যাল, উইল, ক্যান কুড হতে পারে, মে মাইট হতে পারে, শ্যাল শুড হতে পারে, উইল উড হতে পারে, মাস্ট হতে পারে, হ্যাঁ, শুড হতে পারে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে মডেল। এগুলোর পরে ভার্ব 1 দিয়েও শুরু হতে পারে, মডেল প্লাস বি প্লাস ভার্ব 3, যেমন কুড হ্যাভ ডান, এটাও হতে পারে। তারপর অক্সিলারি প্লাস ভার্ব 3 হতে পারে, হ্যাঁ, যেমন ওয়াজ গিভেন হতে পারে। তো এগুলো দিয়েও যদি শুরু হয় এবং শেষে আরও কিছু শব্দ থাকে তাহলে এটা ফ্রেজের আন্ডারে আমরা ফেলে দেব। দেন হচ্ছে প্রিপোজিশন, যদি অনেকগুলো শব্দের শুরুতে প্রিপোজিশন দিয়ে শুরু হয় তাহলে সেটাকে আমরাও ফ্রেজের আকারে ফেলে দেব। তাহলে এই কয়েকটা জিনিসই হচ্ছে আমাদের ফ্রেজের ক্ষেত্রে ফার্স্ট ক্লুতে দেওয়া থাকতে পারে, যেটা দেওয়া থাকবে আমরা ওই স্টাইলটাই ফলো করব। আচ্ছা, আর সিঙ্গেল ওয়ার্ড বা ইয়ার বা নাম্বারের ক্ষেত্রে কীরকম থাকে, যেমন আমরা বলতে পারি অ্যাট্রাকটিভ, এটা একটা সিঙ্গেল ওয়ার্ড, যার মানে সিঙ্গেল ওয়ার্ড যখন থাকে তখন ম্যাক্সিমাম অ্যাডজেক্টিভ থাকে, ঠিক আছে। তো অ্যাট্রাকটিভ একটা অ্যাডজেক্টিভ। ইয়ার থাকতে পারে কোনো একটা নির্দিষ্ট সাল, অবশ্যই প্রশ্ন দেওয়া থাকবে কোন সালগুলোর কথা উল্লেখ করব। তো এখানে ধরেন 1982 এটা একটা ইয়ার, এটা এইভাবে থাকতে পারে অ্যান্সারে, তো এই অনুযায়ী সাজাবো। আর অথবা নাম্বার, যেমন এখানে বলা আছে যে 1220 লাখ, 1220 লাখ টাকা বা কারেন্সি যে কোনো হতে পারে, এগুলো থাকতে পারে। তো আমরা এই ধরনগুলো আমরা যদি শর্টকাটে মনে রাখি যে আমাদের অ্যান্সার যে প্রথমটা দেওয়া থাকে সেটা এইখান থেকে, এখানে 6টা ফ্রেজের আর এখানে 3টা ধরেন সিঙ্গেল ওয়ার্ড বা ইয়ার বা নাম্বার, এই 9টার মধ্যেই আমাদের উত্তর প্রথম ক্লুতে দেওয়া থাকবে এবং ওইটাকে ফলো করে আমরা নেক্সট অ্যান্সারগুলো সাজাবো। জরুরি না একই রকম রাখতে হবে, তবে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে যদি যেটা ক্লুতে দেওয়া আছে সেই অনুযায়ী আমরা বাকিগুলো সাজাই। আচ্ছা, এটা হচ্ছে শর্টকাট। তো শর্টকাটগুলো ইউজ করার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই। সেটা হচ্ছে আমরা যখন অ্যান্সার বের করব তখন সিরিয়াল ফলো করব। সিরিয়াল ফলো করা মানে বুঝাচ্ছি যে আমরা প্যাসেজের মধ্যে যেহেতু প্রথম অ্যান্সারটা দেওয়া থাকবে, দ্বিতীয় অ্যান্সার থেকে আমরা আমাদের অ্যান্সার শুরু করতে হবে। তো দ্বিতীয় অ্যান্সার যেটা থাকবে সেটা অবশ্যই প্রথম অ্যান্সারের পরে থাকতে হবে। তারপরে যখন আমরা 3 নম্বর অ্যান্সার বের করব সেটা অবশ্যই দ্বিতীয় অ্যান্সারের পরে থাকতে হবে। হ্যাঁ, প্রথম এবং দ্বিতীয়র মাঝখান থেকে আমরা 3 নম্বর অ্যান্সার লিখতে পারবো না। তাহলে সিরিয়ালটা মেনটেন করতে হবে। প্রথমটা যেখানে থাকবে তার পরেরটা 2 আসবে, তার পরেরটা 3 আসবে, তার পরেরটা 4 আসবে, এরকম করে 6টা লিখতে হবে, একটা তো দেওয়াই থাকবে। তো এটা হচ্ছে সিরিয়াল মেনটেন করতে হবে। দ্বিতীয় স্টেপ আমাদের ফলো করতে হবে যে প্রথম ক্লুতে কি ফুল স্টপ বা কমা দেয়া আছে কিনা। প্রথম উত্তর অনুযায়ী প্রথমে লিখে দিয়েছি যে ফলো করব কি অনুযায়ী, প্রথম উত্তর অনুযায়ী। তো প্রথম উত্তরে কি ফুল স্টপ বা কমা যদি দেয়া থাকে তাহলে আমরা উত্তরেও ফুল স্টপ অথবা কমা দিব, যদি থাকে প্রথম উত্তরে যেটা দেওয়া আছে প্রশ্নে। তো এখন 3 নম্বর স্টেপটা আমাকে দেখতে হবে যে প্রথম ক্লু বা অ্যান্সারে ক্যাপিটাল লেটার যদি থাকে তাহলে মানে উত্তরেও আমরা যে উত্তর লিখব সেখানেও ক্যাপিটাল লেটার আমরা দিয়ে শুরু করব। তারপরে হচ্ছে যদি প্রথম উত্তরটা স্মল লেটারে থাকে তাহলে আমরাও স্মল লেটার দিয়ে শুরু করব আমাদের উত্তর। এই 4টা জিনিস আমাদের ফলো করতে হবে, মানে আমাদের অ্যান্সার সাজানোর ক্ষেত্রে 4টা ইম্পর্টেন্ট নোটস, সেগুলো ফলো করতে হবে। আর
কিছু জিনিস আছে অ্যাভয়েড করতে হবে, যেটা প্রথম উত্তর অনুযায়ী অবশ্যই চিন্তা করতে হবে। প্রথম উত্তরে এগুলো থাকে না, তো এগুলো আমাদেরও অ্যান্সারে লেখা যাবে না। তো যেমন হচ্ছে ফুল স্টপ বা যদি কমা না থাকে প্রথম উত্তরে, তাহলে আমরাও আমাদের উত্তরে লিখব না। হ্যাঁ, তারপরে যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে সাধারণত প্রথম উত্তরও থাকে না, আমরাও লিখব না সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, কারণ সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব হলে ক্লজ হয়ে যায়, ফ্রেজ না। সো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে আমরা লিখব না। আচ্ছা, তারপর হচ্ছে লং ফ্রেজ। এখন সাবজেক্ট ফাইনাইট ভার্ব লিখলাম না, ঠিক আছে, কিন্তু অনেকগুলো শব্দ দিয়ে 1 লাইন 2 লাইন 3 লাইন বানায় ফেলছি, এত বেশি লেখা যাবে না। একটা ধরেন 1 লাইন বা সর্বোচ্চ 1.5 লাইন সম্বলিত একটা তথ্য, একটা মানে ফ্রেজ মানে কি একটা নির্দিষ্ট তথ্য, এই তথ্য দিতে তো আর অনেক শব্দ লাগবে না। তো আমরা চেষ্টা করব সাবজেক্ট ফাইনাইট ভার্ব তো দিবই না, পাশাপাশি অনেক বেশি যেন শব্দের একটা ফ্রেজ না হয়ে যায়। আমরা 1 লাইন বা সর্বোচ্চ 1.5 লাইনের মধ্যে বা তারও কম, হাফ লাইনের মধ্যেও হতে পারে, কিন্তু সর্বোচ্চ ম্যাক্সিমামের কথা বললাম 1.5 লাইন পর্যন্ত লিখবে, এর বেশি আমরা ফ্রেজে আকারে লিখব না। আচ্ছা, এই কয়েকটা জিনিস ফলো এবং অ্যাভয়েড করলে আমরা যা এতক্ষণ শিখলাম এগুলো কমপ্লিটলি শেষ হয়ে যাবে। তাহলে পার্ট 1 আমি এখানেই শেষ করে দিচ্ছি। শর্টকাটগুলো যদি অ্যাপ্লাই করেন আশা করি কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ। বাট আমরা কিন্তু শেষ করি নাই, আমাদের 3টা অংশে ভাগ করেছি। তো এখন যে পার্টটা আসবে দ্বিতীয় অংশ, সেই অংশটা বিস্তারিত। তো এখানে চাইলে আপনি পরের অংশটুকু দেখতে পারেন যদি আপনার বিস্তারিত জানার প্রয়োজন হয় বা মনে করেন যে আপনার লাগবে, আরও ডিটেলসে শিখতে চান। আর যদি মনে হয় যে দ্বিতীয় অংশটুকু আপনার প্রয়োজন নাই বা আপনি বিস্তারিত শিখতে চান না, তাহলে এই পার্টটা, দ্বিতীয় পার্টটি স্কিপ করে 3 নম্বর পার্টে চলে যেতে পারেন। আচ্ছা, তাহলে আমরা যাদের এই পার্টটা হচ্ছে যারা বিস্তারিত সম্পর্কে জানতে চায় তাদের জন্য চলন শুরু করি। পার্ট 2। আচ্ছা, ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ক্রিয়েটস আ লজিক্যাল মিনিং অফ এ সেন্টেন্স ইজ কল্ড এ ফ্রেজ। আচ্ছা, এ গ্রুপ অফ ওয়ার্ডস মানে একটা গ্রুপ, মানে একটা দল, যেটা এখানে অনেকগুলো শব্দ থাকবে এবং দ্যাট ক্রিয়েটস যেটা সৃষ্টি করে এ লজিক্যাল মিনিং মানে একটা যুক্তিগত অর্থ তৈরি করে। মানে যে কোনো শব্দ দিয়েই তো আমরা ফ্রেজ বানাইতে পারবো না। ধরেন আমি যদি বলে দিই যে রহিম দেন হচ্ছে বাংলাদেশ, দেন হচ্ছে ধরেন রহিম বাংলাদেশ রাইস, 3টা শব্দ ইউজ করলাম। এখন 3টা শব্দ তো ইউজ করে একটা গ্রুপ অফ ওয়ার্ডস বলতেই পারি, কিন্তু এইটা দিয়ে কি কোনো মিনিং আসতেছে এখানে? এটাকে দিয়ে কিন্তু কোনো মিনিং আসতেছে না। এখন আমি যদি বলি যে রফিক অফ বাংলাদেশ, বাংলাদেশের রফিক, হ্যাঁ, তো এইখানে কিন্তু একটা মোটামুটি অর্থ তৈরি হয়ে গেল লজিক্যাল, যে বাংলাদেশের রফিক। তাহলে এখানে 3টা ওয়ার্ড আছে, একটা হচ্ছে রফিক, অফ, দেন বাংলাদেশ। তাহলে এটা একটা একাধিক শব্দ দিয়ে একটা গ্রুপ তৈরি হলো এবং একটা লজিক্যাল মিনিং তৈরি করলো, এই জন্য এটাকে ফ্রেজ বলা হয়। আমি যদি এটাকে বাংলায় বলি তাহলে হচ্ছে অর্থপূর্ণ শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে থাকবে না। মানে আপনি অনেকগুলো শব্দ দিয়ে একটা অর্থ তৈরি করবেন, কিন্তু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আপনি একসাথে লিখবেন না ওই শব্দ অর্থগুলোতে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রেজ। আচ্ছা, ফ্রেজের প্রকারভেদ আছে, তার মধ্যে একটা হচ্ছে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, এখন এই প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রিপোজিশন ফ্রেজ এইটা মূলত নাউন ফ্রেজকেও হতে পারে, বলা যেতে পারে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজকেও বলা যেতে পারে। প্রিপোজিশন ফ্রেজ কি সেটা আমরা যখন শিখব তখন আমরা এটা বুঝে নিব। আচ্ছা, আরেকটা হচ্ছে ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজের মধ্যে 2টা হতে পারে, একটা ফাইনাইট ভার্ব থেকে শুরু হয়ে ফ্রেজ তৈরি হতে পারে, অথবা নন ফাইনাইট ভার্ব থেকে শুরু হয়ে ফ্রেজ তৈরি হতে পারে। আচ্ছা, ভার্বের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ভার্ব ফ্রেজগুলো সাধারণত ভার্ব দিয়েই শুরু হয়, যেমন প্রিপোজিশন ফ্রেজগুলো প্রিপোজিশন দিয়েই শুরু হয়। কিন্তু নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ এগুলো নাউন ফ্রেজ নাউন দিয়ে শুরু নাও হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ দিয়ে শুরু নাও হতে পারে, অ্যাডভার্ব ফ্রেজ অ্যাডভার্ব দিয়ে শুরু নাও হতে পারে। কিন্তু প্রিপোজিশন আর ভার্ব ফ্রেজ হচ্ছে এগুলো, এই প্রিপোজিশন ফ্রেজ প্রিপোজিশন দিয়েই শুরু হবে, কোনো লজিক্যাল মিনিংয়ের একটা গ্রুপ অফ ওয়ার্ড, আর ভার্ব ফ্রেজ ভার্ব দিয়েই শুরু হবে, সেটা ফাইনাইট বা নন ফাইনাইট যেটাই হতে পারে। আচ্ছা, এখন এই ফ্রেজগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করছি, যেহেতু এটা বিস্তারিত অংশ। প্রথমে আমরা ভার্ব ফ্রেজ নেই, কারণ ভার্ব ফ্রেজটা ইম্পর্ট্যান্ট। ভার্ব ফ্রেজের 2টা টাইপস, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব ফ্রেজ আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব ফ্রেজ। আচ্ছা, তো ফাইনাইট ভার্ব কী জিনিস আগে বুঝতে হবে। ফাইনাইট ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের বা একটা ক্লজের বা একটা বাক্যের মূল কাজ, ঠিক আছে, প্রধান বাক্য, যেটা আমরা ভার্ব 1 অথবা ভার্ব 1-এর সাথে এস বা ইএস যুক্ত করে করতে পারি, অথবা ভার্ব 2 লেখা যায়। তো আমরা আপাতত এই 2টাই জানি, ভার্ব 1-এর সাথে এস বা ইএস, এটাকে আমরা ফাইনাইট ভার্ব বলছি। ভার্ব 2 আমরা হচ্ছে ফাইনাইট ভার্ব বলছি। আর আরেকটা ফাইনাইট ভার্ব হতে পারে মডেলের পরে ভার্ব 1,
মডেলের পরে ভার্বের ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, আর আরেকটা হতে পারে অক্সিলারির পরে ভার্বের সাথে আইএনজি অথবা ভার্ব থ্রি, অক্সিলারির পরে ভার্বের সাথে আইএনজি অথবা অক্সিলারির পরে ভার্ব থ্রি। তো এই চারটাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। এটা একটু মুখস্থ করে ফেলেন, রাইট ফ্রম ভার্বসেরও এইটা খুবই কাজে লাগবে। তো ফাইনাইট ভার্ব হচ্ছে এই চারটা দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় তাহলে সেটাকে আমরা ফাইনাইট ভার্ব ফ্রেজ বলবো বা ভার্ব ফ্রেজ বলবো। আচ্ছা, এখন আমাদের এই ফাইনাইট ভার্বের ফ্রেজ তৈরি হবে কিভাবে? এই যে ফাইনাইট ভার্ব যেগুলো দেখছি এগুলোর সাথে প্রত্যেকটার সাথে আরও কিছু ওয়ার্ড অথবা ওয়ার্ডস, মানে একটা বা একাধিক ওয়ার্ড যুক্ত হতে পারি। আর ভার্ব টুর সাথেও যদি একাধিক ওয়ার্ড বা ওয়ার্ডস যুক্ত করি তাহলে সেটা ফাইনাইট ভার্ব ফ্রেজ হয়ে যাবে। মডেল প্লাস ভার্ব ওয়ান এটাও ফাইনাইট ভার্ব, এটার সাথে যদি একাধিক ওয়ার্ড বা একটা ওয়ার্ড যুক্ত করি সেটাও ফাইনাইট ভার্ব ফ্রেজ হয়ে যাবে। অক্সিলারি ভার্বের পরে ভার্ব ওয়ানের সাথে আইএনজি দিই বা অক্সিলারির পরে ভার্ব থ্রি দিই, এটার পরে যদি ওয়ার্ড বা ওয়ার্ডস যুক্ত করি তাহলে এটাও আমাদের ফাইনাইট ভার্ব ফ্রেজ তৈরি হবে। আচ্ছা, উদাহরণের মাধ্যমে একটু দেখি, হ্যাঁ, তাহলে আরও বেশি ক্লিয়ার হব। যেমন ভার্ব ওয়ান বা ভার্ব ওয়ানের সাথে এস বাই এস যদি যুক্ত হয় এটার সাথে ওয়ার্ডস, তাহলে সেটা হতে পারে লিভস অন স্ট্রিট, লিভস অন দ্য স্ট্রিট। এখানে দেখেন ভার্ব ওয়ানের সাথে এস যুক্ত হয়েছে এবং আরও কিছু শব্দ যুক্ত হয়েছে যে অন দ্য স্ট্রিট। এখন এই পুরো কথাটা দিয়ে একাধিক শব্দ, এখানে কিন্তু ফাইনাইট ভার্ব আছে, কোনো সাবজেক্ট নাই। তাহলে আমরা ফ্রেজ মানে কি, ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট একসাথে থাকবে না, তাই এখানে কিন্তু সাবজেক্ট নাই, তার মানে এখানে শুধু ফাইনাইট ভার্ব আছে এবং কিছু শব্দ আছে এবং এটা দিয়ে একটা লজিক্যাল মিনিং তৈরি হয়েছে। যেমন লিভস অন দ্য স্ট্রিট মানে সেই স্ট্রিটে, রাস্তায় থাকে, কথা দিয়ে কিন্তু একটা কথা, মিনিংফুল একটা কথা হয়েছে, এজন্য এটা ফাইনাইট ভার্ব ফ্রেজ হতে পারে। তারপরে দ্বিতীয়টা হতে পারে ভার্ব টু দ্বারা, এটা সাধারণত ফ্লো চার্টে হয় না, ভার্ব টু ফ্রেজ মানে ভার্ব টু দিয়ে কোনো ফাইনাইট ভার্ব ফ্রেজ হয় না ফ্লো চার্টের ক্ষেত্রে। মডেল ভার্ব প্লাস ভার্ব ওয়ানের সাথে যদি কিছু ওয়ার্ড যুক্ত হয় সেটা হতে পারে শুড হ্যাভ কাইন্ড টিচার্স, শুড হ্যাভ কাইন্ড টিচার্স, কাইন্ড টিচার্স থাকতে হয়, হ্যাঁ, কাইন্ড টিচার্স থাকা উচিত, মানে দয়া আর মহান টিচার বা দয়ালু টিচার থাকা উচিত। হ্যাঁ, এটা দিয়ে একটা অর্থ প্রকাশ করেছে এবং শুড মডেল প্লাস ভার্ব ওয়ান আছে, হ্যাঁ, শুড হ্যাভ, আর এখানে কোনো সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব একসাথে দেয়া নাই, তাহলে এটা একটা ফ্রেজ এবং লজিক্যাল মিনিং তৈরি করেছে। তারপর অক্সিলারি পরে যদি ভার্ব ওয়ানের সাথে আইএনজি বা ভার্ব থ্রি দিয়ে কোনো ওয়ার্ড তৈরি হয় তাহলে হতে পারে ওয়াজ গিভেন এ ডায়েরি, ডায়েরি দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব একসাথে নাই, তাহলে এটা ফ্রেজ, কারণ এখান দিয়ে একটা লজিক্যাল মিনিং তৈরি হয়েছে। যেমন ওয়াজ গিভেন এ ডায়েরি, এটা দিয়ে কিন্তু একটা অর্থ বোঝাচ্ছে যে একটা ডায়েরি দেওয়া হয়েছিল। আশা করি বুঝতে পেরেছি ফাইনাইট ভার্ব ফ্রেজ। এখন আসেন নন ফাইনাইট ভার্ব কী জিনিস। নন ফাইনাইট হচ্ছে তিনটা, একটা হচ্ছে জিরান্ট, ভার্ব ওয়ানের সাথে আইএনজি যেটা নাউন প্রকাশ করে, একটা হচ্ছে ইনফিনিটিভ যেটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান যেটা মেন ভার্বের উদ্দেশ্য হিসেবে আসে, আর পার্টিসিপল আরেকটা যেটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যেটা হচ্ছে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যেটা অ্যাডজেক্টিভ প্রকাশ করে, পাস্ট পার্টিসিপল যেটা হচ্ছে ভার্ব থ্রি এটাও অ্যাডজেক্টিভ প্রকাশ করে। তো আরেকটা আছে পারফেক্ট পার্টিসিপল, এটা আমাদের এখানে ইউজ হবে না। পারফেক্ট পার্টিসিপল বিং বা হ্যামিং প্লাস ভার্ব থ্রি এটা হতে পারে, এটা খুবই রেয়ারলি ইউজ হয় আর কি। আচ্ছা, তো এখানে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এগুলো আমি ভার্বের ক্লাসে আরও ডিটেলস আলোচনা করেছি, একটু দেখে আসেন। আর এটা হচ্ছে একটা হালকা পাতলা ধারণা দিলাম। এখন এই নন ফাইনাইট ভার্ব দিয়ে আমরা যদি ফ্রেজ তৈরি করতে চাই তাহলে এখানে প্রত্যেকটা নন ফাইনাইট ভার্বের পরে যদি আমি কিছু ওয়ার্ড বা ওয়ার্ড যুক্ত করে দিই তাহলে সেটা ফ্রেজ হয়ে যাবে। আচ্ছা, যদি আমি এক্সাম্পলের মাধ্যমে দেখাই তাহলে কি তৈরি হবে, যেমন এখানে যদি আমি নন ফাইনাইট ভার্ব ওয়ানের সাথে আইএনজি দিয়ে এরপরে যদি যেটা নাউন প্রকাশ করে সেটার সাথে ওয়ার্ডস যুক্ত করে দিই, কিছু এক্সট্রা ওয়ার্ড একটা বা একাধিক ওয়ার্ড দিয়ে দিই, যেমন ড্রপিং আউট অফ স্কুল। তো এখানে যে ভার্ব ওয়ানের সাথে আইএনজি দিয়ে অনেকগুলো শব্দ, তাহলে এটা একটা নন ফাইনাইট ভার্ব ফ্রেজ হলো এবং এটা দিয়ে একটা অর্থ লজিক্যাল মিনিং কিন্তু তৈরি হলো যে স্কুল থেকে ড্রপ আউট হলো, মানে ড্রপ আউট মানে বের হয়ে গেলা, যাওয়া বা বহিষ্কৃত হওয়া বা ত্যাগ করে দেওয়া, স্কুল ছেড়ে দেওয়া এটাকে বোঝায়। আবার টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে যদি ওয়ার্ড বোঝায়, যেমন টু ইউজ অ্যালকোহল, তো এই টু ইউজ হচ্ছে নন ফাইনাইটের টু প্লাস ভার্ব ওয়ান এবং অ্যালকোহল হচ্ছে একটা শব্দ যেটা দিয়ে আমরা একটা নন ফাইনাইট ফ্রেজ তৈরি করতে পারি এবং এখানে একটা লজিক্যাল মিনিং আছে। আর ভার্ব ওয়ানের সাথে আইএনজি দিয়ে যদি আরও কিছু যেটা অ্যাডজেক্টিভ বোঝায়, উপরের ভার্ব ওয়ানের সাথে আইএনজি কিন্তু নাউন বোঝাচ্ছে আর নিচেরটা অ্যাডজেক্টিভ, যেমন গ্রিটিংস এল্ডার অ্যান্ড ভিজিটার্স, তাহলে এখানে কিন্তু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে নাই, এই জন্য এটা সেন্টেন্স বা ক্লজ না। তাহলে সাবজেক্ট বাদ দিয়ে আসে, তাহলে কি হলো, গ্রিটিংস এল্ডার্স অ্যান্ড ভিজিটার্স, বড়দের এবং দর্শনার্থীদের সম্মান। তাহলে এই কথাটা দিয়ে কিন্তু আমরা একটা লজিক্যাল অর্থ প্রকাশ পেলো, এটা দেখতে পারলাম। তারপরে ভার্ব থ্রি দিয়েও যদি একাধিক শব্দ যুক্ত করে দিই, যেমন পুলড আউট অফ স্কুল, স্কুল থেকে ছাড়িয়ে আনা,
এটাও একটা মেন পয়েন্ট হিসেবে আসছে। আবার বিং বা হ্যাভিং প্লাস ভার্ব থ্রি দিয়ে যদি চিন্তা করি তাহলে হতে পারে বিং এঙ্গেজড ইন এ সিরিয়াস ওয়ার, মানে যুক্ত হয়ে একটা মারাত্মক একটা যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, এখানে সাবজেক্ট প্লাস নাই, তাহলে এটা নন ফাইনাইট ভার্বের সাথে কিছু ওয়ার্ড, এটা নন ফাইনাইট ভার্ব ফ্রেজ। আশা করি ফাইনাইট ভার্ব ফ্রেজ আর নন ফাইনাইট ভার্ব ফ্রেজ সম্পর্কে খুবই ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, আমাদের ভার্ব ফ্রেজ কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এখন আসেন চলেন আমরা নাউন ফ্রেজ শিখি। নাউন ফ্রেজ হচ্ছে যে ফ্রেজ মানে একাধিক শব্দ নাউনের মতো কাজ করে, সেটাই হচ্ছে নাউন ফ্রেজ। হ্যাঁ, এক্সাম্পল দেখতে পারি আমরা, যেমন এ ম্যান উইথ এ গান, এটা কিন্তু একটা লোক গানসহ, এটা কিন্তু একটা নাউনকে বুঝাইছে, একটা লোকের কথা বুঝাচ্ছে, তাহলে একাধিক শব্দ দিয়ে একটা নাউনকে বুঝাইলে সেটা নাউন ফ্রেজ। আবার হতে পারে এ রেবেল পয়েট, একজন বিদ্রোহী কবি, এটা দিয়ে কিন্তু একজনকে বুঝাইছে, এই জন্য এটা একটা নাউন ফ্রেজ। অনেকগুলো শব্দ দিয়ে যখন একটা নামকে বুঝায় তখন সেটা নাউন ফ্রেজ। আর এর এক্সাম্পল হতে পারে এ ম্যান উইথ এ গান কেম হিয়ার ইয়েস্টারডে, এই যে পুরো নাউন ফ্রেজটাই কিন্তু এখানে একটা সাবজেক্ট, এ ম্যান উইথ এ গান, নাউন ফ্রেজ একটা সাবজেক্ট, দেন হচ্ছে ভার্ব হচ্ছে কেম হিয়ার ইয়েস্টারডে। সো নাউন ফ্রেজ আশা করি কমপ্লিটলি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এখন নাউন ফ্রেজও কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চলেন অ্যাডজেক্টিভ ফ্রেজ শিখি। অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনগুলো? যে ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে না, অ্যাডজেক্টিভের মতো কাজ করে বা নাউনের দোষগুণ, অ্যাডজেক্টিভ মানে কি নাউনের দোষগুণ বুঝায়, পরিমাণ বুঝায়, ইত্যাদি ফ্রেজগুলোকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি। এক্সাম্পল দেখতে পারি, যেমন স্লো অ্যান্ড স্টেডি, এটা নাউনের দোষগুণ বোঝাচ্ছে, সে কোনো একটা নাউন হয়তো স্লো মানে খুবই মানে আস্তে আস্তে চলাফেরা করে ধীরগতিতে। আরেকটা হতে পারে বিল্ট অফ স্টোন, কোনো একটা নাউনের বস্তুকে বোঝাচ্ছে যেটা কিনা তৈরি হয়েছে কি দ্বারা, স্টোন দ্বারা, মানে পাথর দ্বারা। তাহলে এটা দুইটাই হচ্ছে ফ্রেজ, একাধিক শব্দ দিয়ে একটা অর্থ বুঝাইছে লজিক্যাল, এবং নাউন সম্পর্কে বলা হচ্ছে কোনো দোষগুণ, তাহলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। একটা সেন্টেন্সে যদি বসে, যেমন দ্য চিফ লিভড ইন এ হাউস বিল্ট অফ স্টোন, একটা চিফ হচ্ছে মুখ্য, যিনি হচ্ছে প্রধান ব্যক্তি, যিনি হচ্ছে একটা বাড়িতে বাস করে, এবং ওই বাড়িটা বিল্ট অফ স্টোন, এই নাউন সম্পর্কে বিল্ট অফ স্টোন বলছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ কমপ্লিট। তাহলে এখন আমরা দেখি অ্যাডভার্ব ফ্রেজ কি। যে ফ্রেজ অ্যাডভার্বের মতো কাজ করে বা ভার্ব কিভাবে কখন কোথায় বুঝায় সেটি প্রকাশ করে, তাহলে সেটা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। হ্যাঁ, তো অ্যাডভার্বিয়াল ফ্রেজের উদাহরণ যদি দেখি, তাহলে আফটার দ্য মিটিং অথবা ইন দ্য পার্ক। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে দেখি, চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য পার্ক। এই যে দেখেন যে এখানে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কি অ্যাডভার্বের মতো কাজ করে, অথবা আরেক বলা যায় যে অ্যাডভার্বের মতো কাজ কেমনে করে, অ্যাডভার্বের মতো কাজ করে হচ্ছে ভার্বকে প্রশ্ন করতে হবে কখন, কোথায়, কিভাবে, এগুলো দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো যেই ফ্রেজ দিয়ে, সেই ফ্রেজটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন এখানে বলা হচ্ছে চিলড্রেন আর প্লেয়িং, প্লেয়িং মানে খেলা, এখানে ভার্বকে প্রশ্ন করতে হবে তারা কোথায় খেলছে, ইন দ্য পার্ক, কোথায়, এই যে দেখেন কোথায় খেলছে। তাহলে আমরা যখন যে কোনো ফ্রেজ দিয়ে এই কিভাবে, কখন, কোথায় ভার্বকে প্রশ্ন করলে উত্তর পাবো, সেই ফ্রেজটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো বা অ্যাডভার্ব ফ্রেজ, এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে আমাদের অ্যাডভার্ব ফ্রেজটাও কমপ্লিট হয়ে গেল। দেন হচ্ছে আমরা শিখব প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা আগেও বলেছি প্রিপোজিশন দিয়ে যদি কোনো ফ্রেজ তৈরি হয়, এখন ফ্রেজ মানে কি অনেকগুলো শব্দ দিয়ে লজিক্যাল মিনিং, যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবেন একসাথে, তো এরকম অনেকগুলো শব্দ দিয়ে লজিক্যাল মিনিং যেখানে প্রিপোজিশন দিয়ে শুরু হয়, সেটাই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এবং অ্যাডভার্ব ফ্রেজ বলেন, নাউন, অ্যাডজেক্টিভ, যত ফ্রেজই বলেন, এগুলো সব ফ্রেজই যদি প্রিপোজিশন দিয়ে শুরু হয়, সেগুলো সবগুলোকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারি। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজের সংজ্ঞা হচ্ছে যে ফ্রেজ প্রিপোজিশনের কাজ করে, বা প্রিপোজিশনের কাজ কি নাউনকে যুক্ত করা, তার মানে যে ফ্রেজ নাউনকে যুক্ত করে সেটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এক্সাম্পল হিসেবে দেখতে পারি, যেমন ইন দ্য কিচেন অথবা অন দ্য শেলফ। আচ্ছা, এটা কিভাবে সেন্টেন্সে কাজ করে সেটাও দেখি। যেমন দ্য বুক অন দ্য শেলফ, এই যে বুক এই শেলফের সাথে যুক্ত করেছে, তো বুক অন দ্য শেলফ, যে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজও বলতে পারি, কিন্তু এটা প্রিপোজিশন দিয়ে শুরু হওয়ার কারণে আমরা প্রিপোজিশনাল ফ্রেজও বলতে পারছি, কারণ এখানে এই বুকটা কোথায় আছে, শেলফের উপরে, তো শেলফ নাউনটাকে যুক্ত করছি বুকের সাথে এই অন দিয়ে, ঠিক আছে, এই জন্য এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ বলা হচ্ছে, ইজ মাইন, আমার। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ কি আশা করি বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি প্রিপোজিশন দ্বারা সব ফ্রেজই সাধারণত প্রিপোজিশনাল ফ্রেজ বলে, যেটা কি বলেছি। আচ্ছা, এখন আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রিপোজিশন সম্পর্কেও কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, আর ফ্রেজ মানে হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ড যেটা কিনা উইদাউট সাবজেক্ট এবং ভার্ব। আচ্ছা, তো কমপ্লিট পার্ট 2, বিস্তারিত আলোচনা এখানে শেষ হলো পার্ট 2 এর। এই অংশটুকু আগেই বলেছি, যারা দেখতে না চান তারা নেক্সট অংশে চলে যান। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে এক্সাম্পল। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে, লাইভ প্র্যাকটিসের মাধ্যমে সরাসরি উত্তর কীভাবে বের করতে হয়, ফ্লোচার্ট করা, উত্তর করা শিখব।
হাউ টু রাইট এ ফ্লো চার্ট ফ্রম আ প্যাসেজ। আচ্ছা, প্রথমে আমাদের এই কোশ্চেনটা দেওয়া থাকে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং হোয়াট ম্যান্ডেলা ডিড ইন হিজ হোল লাইফ। তো 1 ইজ ডান ফর ইউ, মানে একটা কোশ্চেনের অ্যান্সার অবশ্যই দেওয়া থাকবে। এখানে কোশ্চেনটা হচ্ছে শোয়িং, দেখাও যে হোয়াট ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলার গল্প, দেখাও যে নেলসন ম্যান্ডেলা ডিড, কি করেছিল, হোয়াট ডিড মানে সে কি করেছিল, ইন হিজ হোল লাইফ, তার পুরো জীবনে সে কি করেছিল, এটা দেখাইতে বলছে আমাদের অ্যান্সারে। তো একটা আমাদের জন্য করে দেওয়া হয়েছে। আচ্ছা, নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা আমাদের তো টোটাল 6টা বক্স দেওয়া থাকবে, তার মধ্যে একটা করে দেওয়া থাকবে এবং আমাদের 5টা লিখতে হবে। ওই 5টার জন্য 1 নাম্বার করে 5 নাম্বার, তবে ব্রডার সিলেবাসে প্রত্যেকটা 2 নাম্বার করে 5টার জন্য 10 নাম্বার হয়। আচ্ছা, প্যাসেজটা হয় এরকম দেখতে, যে চার্জ উইল ক্যাপিটাল অফেন্সেস, এরকম একটা প্যাসেজ থাকবে। এবং এটা নেওয়া হয়েছে ইউনিট 1 এবং লেসন 1 থেকে, ইউনিট 1-এর লেসন 1 থেকে এটা এই প্যাসেজটা আমি নিয়েছি লাইভ প্র্যাকটিসের জন্য। আচ্ছা, এখানে বলা হয়েছিল একটা সলভ করে দেওয়া হয়েছে। তো সলভ করে দেওয়া হয়েছে বলতে কি বোঝাচ্ছে, এই যে এরকম চার্জড হুইল ক্যাপিটাল অফেন্সেস, তাহলে এইটা কিন্তু একটা দেওয়া হয়েছে। এইটার আদলে আমরা কিন্তু 2, 3, 4, 5, 6 এগুলোকে সাজাবো। আচ্ছা, চলো এগুলো কীভাবে সাজাইতে হয় সেটা বুঝবো। আমাদের 2টা ধাপে আমরা কিন্তু শিখেছিলাম যে 2টা ধাপে আমাদের এটা কমপ্লিট করব। 2টা ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে আগে উত্তর বের করব, দ্বিতীয় ধাপ হচ্ছে উত্তরগুলোকে সাজাবো। উত্তর বের করার জন্য আমাদের 4টা স্টেপ ছিল। হ্যাঁ, আমরা একটু দেখে আসবো, প্রথম অংশটা না বুঝতে পারলে আবার। যে 4টা স্টেপের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে কোশ্চেনের সাবজেক্ট বের করব। তো এখানে কোশ্চেনের সাবজেক্ট কোনটা, ম্যান্ডেলা, হোয়াট ম্যান্ডেলা ডিড, কী করেছিল ম্যান্ডেলা, এখানে ম্যান্ডেলা হচ্ছে সাবজেক্ট। এবং সেকেন্ড স্টেপটা হচ্ছিল যে প্যাসেজ থেকে এই প্রশ্ন অনুযায়ী উত্তর দাগাবো, কোথায় কোথায় উত্তর এই আছে। এখন উত্তর বলতে কি বোঝাচ্ছে, এখানে প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে কি করেছিল ম্যান্ডেলা, তো কি করেছিল সেটাও এখানে দাগানোই মানে হচ্ছে উত্তর বের করা। তো উত্তর বের করার পরে 3 নম্বর স্টেপ হবে আমাদের এই সাবজেক্ট এবং নিচে যে দাগানো সেই অংশটুকু মিলিয়ে একটা সেন্টেন্স তৈরি করা। টোটাল যেহেতু আমাদের 5টা লিখতে হবে, 6 নম্বর বক্স পর্যন্ত একটা তো করাই আছে, তো 5টা সেন্টেন্স বানাবো আমরা। 5টা সেন্টেন্স বানাবো এবং প্রত্যেকটা সেন্টেন্স বানানোর পরে সাবজেক্ট এবং আনইম্পর্ট্যান্ট ওয়ার্ডগুলোকে 4 নম্বর স্টেপ অনুযায়ী এলিমিনেট করে দেব। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপের কাজ শেষ। এরপরে দ্বিতীয় ধাপে আমরা প্রথম উত্তরটা যেভাবে দেয়া আছে সেই উত্তর অনুযায়ী ঠিক রেখে বাকি অপশনগুলোকে সাজাবো। সেটাই হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ, যেখানে 2টা স্টেপ থাকে, মানে 2টা ধরন থাকে ক্লুগুলো। একটা হচ্ছে আপনার ফ্রেজ, আরেকটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড বা নাম্বার বা ইয়ার। আচ্ছা, তো এখানে সেকেন্ড স্টেপের জন্য আমরা দেখতেই পাচ্ছি এটা একটা ফ্রেজ, কারণ এখানে সিঙ্গেল ওয়ার্ড, নাম্বার বা ইয়ার নাই, তাহলে এটা একটা ফ্রেজ। আচ্ছা, ফ্রেজ আকারে সাজাতে হবে। তো প্রথম ধাপের প্রথম স্টেজের কাজ হচ্ছে সাবজেক্ট, তো সাবজেক্ট বের করলাম ম্যান্ডেলা। দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে প্রশ্ন অনুযায়ী উত্তর খোঁজা। তো এখানে প্রশ্ন ছিল কি ম্যান্ডেলা করেছিল তার পুরো জীবনে, কি করেছিল। তো প্রথমে কিন্তু দেয়া ছিল যে চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, রাষ্ট্রদ্রোহের দণ্ড সে পেয়েছিল বা তাকে চার্জ করা হয়েছিল। তাহলে এখানে আমরা বলতে পারি ক্যাপিটাল অফেন্সেস হচ্ছে প্রথম ক্লুটা দেয়া আছে। এরপরে আমরা আর কি সে করেছিল বা তার সাথে হয়েছিল। এখানে বলেছিল হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি ডিউরিং মাই লাইফ টাইম আই হ্যাভ ডেডিকেটেড মাই সেলফ। এই যে আই বলতে এখানে কোট করছে। হ্যাঁ, কার কথা বলা হয়েছে, এটা কিন্তু তার টেস্টিমনিতে, ম্যান্ডেলার টেস্টিমনিতে সেটা বলেছিল আই হ্যাভ ডেডিকেটেড মাই সেলফ। তো এখানে আমি বলতে পারি নেলসন ম্যান্ডেলা হ্যাজ ডেডিকেটেড হিমসেলফ, হ্যাঁ, টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল। তাহলে আমি এটাকে একটা অ্যান্সার বলতে পারি, সে করেছিল তার জীবনকে উৎসর্গ, যে আফ্রিকান মানুষের সংগ্রামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিল, এটা একটা তার কাজ। তারপরে আবার বলেছে আই হ্যাভ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন, তাহলে এটাও সে করেছিল, এটাও তার কাজ, যে নেলসন ম্যান্ডেলা হ্যাজ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন, এটাও তার একটা কাজ। তারপরে আবার বলেছে অ্যান্ড আই হ্যাভ ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, মানে কৃষ্ণাঙ্গ ডমিনেশনের ক্ষেত্রে আমি যুদ্ধ করেছি, এটাও কিন্তু নেলসন ম্যান্ডেলার একটা কাজ। তো আমি এটাকে আমাদের অ্যান্সার হিসেবে নিতে পারি। আচ্ছা, তারপরে তারপরে আরেকটা কোট শুরু, আই হ্যাভ চেরিশড দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি। আমি একটা আইডিয়াল, একটা আদর্শ, একটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক এবং একটা মুক্ত সমাজের জন্য আশাবাদী এবং চেয়েছি। চেরিশ মানে আশাবাদী বা চাওয়া, তাহলে চেয়েছি, এটাও তার একটা কাজ। হ্যাঁ, সে এটা চেয়েছিল যে ডেমোক্রেটিক এবং ফ্রি সোসাইটি হবে। তারপর বলা হয়েছে ইন হুইচ অল পারসনস লিভ টুগেদার ইন হারমোনি অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস। তার মানে এটা সে আশা করেছিল বা বিশ্বাস করেছিল যে সব মানুষ একসাথে থাকবে সুখে শান্তিতে এবং সমান অধিকার নিয়ে।
তাহলে এটাও কিন্তু তার একটা আশা, দ্য চেরিশড অল পারসন লিভ টুগেদার ইন হারমোনি উইথ ইকুয়াল অপরচুনিটিস, এটাও কিন্তু তার জন্য একটা কাজ, তার একটা কাজ ছিল। আচ্ছা, তারপরে হি টোল্ড দ্য কোর্ট ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর, এটাই এমন একটা আদর্শ যার জন্য আমি জীবিত আছি, অ্যান্ড টু অ্যাচিভ, এবং সেটা অর্জন করতে চাই। তাহলে এটাও কিন্তু আমাদের তার একটা কাজ, সে বলছে যে এটাই আদর্শ যেটা আমি চাই আমার জীবনে এবং অর্জন করতে চাই, তাহলে এটাও তার কাজ, মানে সে এটা চেয়েছেন আর কি, আশা করেছিলেন, এটাও তার এই আশা করাটাও, এইভাবে আশা করাটাও তার একটা কাজ, তাহলে এটাকে আমরা অ্যান্সার হিসেবে নিতে পারি। তারপরে লাইন পড়ি, বাট ইফ নিডস বি ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই, যদি প্রয়োজন হয় আমি তার জন্য মরতেও রাজি, এটাও তার একটা বক্তব্য ছিল যে আমি মরতেও রাজি, তাহলে তার এটাও একটা কাজ, হ্যাঁ এটাও একটা কাজ যে সে চাইছিল এটার জন্য, এটা বাস্তবায়নের জন্য আমি মরতেও রাজি। তারপর বলছে ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা, ম্যান্ডেলাকে ভালোবাসতো, অ্যান্ড ফন্ডলি কল্ড হিম, তাকে ভালোবেসে নাম ডাকতো কী নামে, মাদিবা, মাদিবা নামে ডাকতো। দ্য ক্ল্যান নেম বাই হুইচ হি ওয়াজ নোন, একটা গ্রুপের নাম ছিল মাদিবা, যে গ্রুপটা দিয়ে তাকে সে পরিচিত ছিল, এই জন্য তার নামই হয়ে গেছিলো মাদিবা। আচ্ছা, পিপল লাউডেড হিজ হিউম্যানিটি, তার তার মানবতাকে মানুষ সম্মান করে, কাইন্ডনেস, তার দয়াকে, তার ডিগনিটি, তার পার্সোনালিটিকে মানুষ সম্মান করে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা অনেকগুলো ক্লু পেয়েছি যেটা ম্যান্ডেলা তার হোল লাইফে জীবনে করেছে। এখান থেকে সব ক্লু আমরা মনে রাখবো, অনেক সময় মানে যে উত্তর যতটুকু চায় তার চেয়ে অনেক বেশি অ্যান্সার পেয়ে যেতে পারি। তাহলে আমরা যেটা করব, সব অ্যান্সার তো লেখা যাবে না, 5টা অ্যান্সারের জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, সবচেয়ে ভালো যে অ্যান্সারগুলো আপনার কাছে মনে হয় যে এই সবগুলো থেকে এই 5টাই প্রশ্নের সাথে খুবই প্রিসাইসলি বসানো যায়, তাহলে আমি এই 5টাই দিব। তো আগে অ্যান্সারগুলোর জন্য আমরা যে ক্লুগুলো বের করেছি সেগুলো একটু দাগাই। হ্যাঁ, তো প্রথমে আমরা কোশ্চেন পেয়েছিলাম যে কি শোয়িং এবং ম্যান্ডেলা ডিড ইন হিজ হোল লাইফ, মানে দেখাইতে বলছে ম্যান্ডেলা কী করছে তার পুরো জীবনে। তারপরে আমরা অ্যান্সারের জন্য প্রথমটা দেওয়া ছিল চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস। তারপরে আমরা পাই ডেডিকেটেড মাইসেলফ টু দ্য স্ট্রাগল অফ আফ্রিকান পিপল, ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন, ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, এটাও তার কাজ। চেরিশ দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, এটাও তার কাজ। অল পারসনস লিভ টুগেদার ইন হারমোনি উইথ ইকুয়াল অপরচুনিটিস, এটাও তার একটা আশাবাদ। তারপর ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই, মরতেও রাজি আছে, এটাও তার জন্য একটা আশাবাদ। তারপর আই হোপ টু লিভ অ্যান্ড অ্যাচিভ, এটা আমি এটার জন্য বেঁচে আছি এবং এটা অ্যাচিভ করতে চাই, এটাও কিন্তু একটা কি বলে তার একটা আশা, তাই না, এটাও একটা ক্লু হিসেবে আসতে পারে। আচ্ছা, এখন এই ক্লুগুলো দিয়ে আমরা সাবজেক্টকে ঠিক রেখে, বলছিলাম 3 নম্বর, ওই যে প্রথম ধাপে 3 নম্বর স্টেপ, সাবজেক্টকে নিয়ে প্রশ্ন থেকে এবং এইখান থেকে এই তথ্যগুলো নিয়ে আমরা কিন্তু একটা সেন্টেন্স বানাবো। তার আগে আমরা আমাদের ক্লুগুলোকে লিখে নিই। তো এখানে বলা হয়েছে আই হ্যাভ প্রথমটা তো দেয়াই আছে, এটা লিখবো না, পরেরটা লিখবো আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ টু দ্য স্ট্রাগল অফ আফ্রিকান পিপল, তাহলে এটা আমরা লিখতে পারি আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ টু দিস স্ট্রাগল অফ আফ্রিকান পিপল। আচ্ছা, এখন আই বলতে কে, আই কিন্তু নেলসন ম্যান্ডেলা, হ্যাঁ, তাহলে আমরা বলতে নেলসন ম্যান্ডেলা সিঙ্গুলার, এর জন্য হ্যাভ হবে না, হ্যাজ হবে। তাহলে আমরা বলতেই পারি নেলসন ম্যান্ডেলা হ্যাজ ডেডিকেটেড হিমসেলফ, মাইসেলফ বলতে তার নিজের কথা বলা হচ্ছে, টু দ্য স্ট্রাগল অফ আফ্রিকান পিপল। আচ্ছা, এটা হচ্ছে তার বক্তব্য। এখন এই বক্তব্য থেকে আমরা কিন্তু সাবজেক্ট বাদ দিব, তো সাবজেক্ট যদি বাদ দিই তাহলে দাঁড়াবে হ্যাজ ডেডিকেটেড হিমসেলফ টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল। তারপরে আমরা কি বলেছি, আমরা একাধিক আনইম্পর্টেন্ট ওয়ার্ড বাদ দিব এবং ক্লুটার অনুযায়ী যে অ্যান্সারটা দেওয়া থাকবে সেই অনুযায়ী সাজাবো। এখানে কিন্তু শুরু হয়েছিল চার্জড ভার্ব 3 দিয়ে, রাইট, তাহলে এখানে আমরা ভার্ব 3 দিয়েই শুরু করব এবং কোনো ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছিল এবং কোনো ধরনের ফুল স্টপ ছিল না। তাহলে আমরা পরের অ্যান্সারটাও লিখতে পারি ডেডিকেটেড হিমসেলফ দরকার নাই, হ্যাঁ, টু দিস স্ট্রাগল অফ আফ্রিকান পিপল, শেষ। তাহলে আমরা কিন্তু ক্লুটা ছোট হয়ে গেল, তাহলে আমরা এই অ্যান্সারটা এখানে 2 নম্বরে লিখে দিতে পারি। আচ্ছা, 3 নম্বরে আমাদের ছিল যে আই হ্যাভ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন, এটা ছিল। তাহলে এটা নিয়ে আমরা একটু সমাধান করার চেষ্টা করি। তাহলে আই হ্যাভ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন, এখানে আই বলতে নেলসন ম্যান্ডেলা, তাহলে আমরা বলতেই পারি নেলসন ম্যান্ডেলা হ্যাজ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে নেলসন ম্যান্ডেলা আমাদের সাবজেক্ট, সেটাকে বাদ দিতে হবে। তাহলে আমি বলতে পারি হ্যাজ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন। তো এখানে আমাদের এই যে ক্লু অনুযায়ী, প্রথম ক্লু অনুযায়ী আমরা এখানে সাজাবো। তো এখানে কিন্তু ক্লুতে প্রথমেই ডিরেক্ট ভার্বের 3 নম্বর ফর্ম দেওয়া আছে, তাই আমরা এটাই দিব, 3 নম্বর ফর্ম, ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন। আর কোনো এক্সট্রা আনওয়ান্টেড শব্দ নাই যে বাদ দিব, সো এটা হ্যাজ বাদ দিলেই আমাদের অ্যান্সারটা বসে যাচ্ছে। তাহলে এই অ্যান্সারটা আমরা 3 নম্বরে বসাই দিতে পারি। আচ্ছা, 4 নম্বরে আমাদের ক্লু ছিল আই হ্যাভ ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন,
তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে কি হবে, আই হ্যাভ ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, আই বলতে নেলসন ম্যান্ডেলা, তাহলে নেলসন ম্যান্ডেলা হ্যাজ ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, এখান থেকে নেলসন ম্যান্ডেলা সাবজেক্ট বাদ দিব, তাহলে আমরা দাঁড়াবে হ্যাজ ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন। এখানে এই যেহেতু এই প্রথম ক্লুতে হ্যাজ বা হ্যাভ ছিল না, এখানে শুধু ভার্ব থ্রি থেকে শুরু হয়েছে, সো আমরা ভার্ব থ্রি থেকে শুরু করব। আনইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে আর তেমন কিছু নাই, ইনফরমেটিভই বাকি সবগুলো ওয়ার্ড, তাহলে এইটাই রাখবো ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, এটা আমাদের 4 নম্বর অ্যান্সারে চলে আসবে। আচ্ছা, তো 5 নম্বরে হচ্ছে অল পারসনস লিভ টুগেদার। আচ্ছা, আই চেরিস্ট আশা করেছিলাম দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, তাহলে এটা কে চাইছিল, এটা হচ্ছে ম্যান্ডেলা। তো আই হ্যাভ চেরিস্ট দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, এখানে আই বলতে নেলসন ম্যান্ডেলা নিজেকে বোঝাচ্ছেন, হ্যাজ চেরিস্ট দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, এখানে সাবজেক্ট বাদ দিব, তাহলে দাঁড়াবে হচ্ছে হ্যাজ চেরিস্ট দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি। সাবজেক্ট কেন বাদ দিব, কারণ সাবজেক্ট ফার্স্টেই দেওয়া আছে প্রশ্নে। আচ্ছা, এখানে আমাদের এই ক্লু অনুযায়ী সাজাতে হবে, ক্লুতে চার্জড দেওয়া আছে, চার্জ থেকে শুরু, তাহলে চেরিস্ট থেকে শুরু করতে হবে এবং এক্সট্রা ওয়ার্ড বাদ দিতে হবে। তাহলে আমরা যেটা লিখতে পারি, চেরিস্ট দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, এখানে সবগুলোই লাগবে ফরমেশনের জন্য, আনইম্পর্টেন্ট ওয়ার্ড তেমন একটা নাই, তাহলে আমরা এই অ্যান্সারটাকে 5 নম্বরে নিয়ে আসতে পারি। আচ্ছা, এরপরেও দেখেন আরও অনেকগুলো ক্লু আছে আমার কাছে, যে অল পারসনস লিভ টুগেদার ইন হারমোনি উইথ ইকুয়াল অপরচুনিটিস, এটা একটা। তারপরে এটাও কিন্তু দেওয়া যায়, আমি পরে বললাম যে ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর অ্যান্ড অ্যাচিভ, এটাও বলা যায় সে এটা চেয়েছিল। তারপরে আবার এটাও হতে পারে ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই, সে মৃত্যুর জন্য রাজি, এটার জন্য, এটা অর্জনের জন্য, তাহলে এটাও একটা ক্লু। তাহলে 3টা ক্লু আছে এরপরে অ্যান্সারের জন্য, কিন্তু আমার কাছে অ্যান্সারের অপশন কিন্তু 6টা। তাহলে আমরা কি করব, আমরা 3টা নিয়ে একটু আলোচনা করব ফার্স্টে, তারপরে ওইখান থেকে 3টা 4টা যাই আসুক সেখান থেকে আমাদের বেস্ট অপশনটা আমরা 6 নম্বরে চুজ করব। তো চলেন দেখি কিভাবে এটা করব। প্রথম ক্লুটা নিয়ে নিলাম, অল পারসনস লিভ টুগেদার ইন হারমোনি অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, এখানে কিন্তু সাবজেক্ট অল পারসন দেয়াই আছে, কিন্তু এখানে কিন্তু মূল সাবজেক্ট ছিল ম্যান্ডেলা, তো ম্যান্ডেলাকে সাবজেক্ট করে এই সেন্টেন্সটা আমাকে সাজাতে হবে। তাহলে সবাই একসাথে থাকতে পারবে ভালোভাবে এবং সমান অধিকার নিয়ে, এটা কিন্তু ম্যান্ডেলার একটা আশা। তাহলে আমি বলতে পারি ম্যান্ডেলা হ্যাজ চেরিশড দ্যাট, চাইছিল যে সব পার্সন যাতে একসাথে থাকতে পারে আনন্দে এবং সমান অধিকার নিয়ে। তাহলে এখান থেকে আমরা সাবজেক্ট বাদ দিব, তাহলে দাঁড়াবে হচ্ছে চেরিশড দ্যাটও বাদ দিয়ে দিব, কি চেরিশড অ্যাবাউট অল পার্সনস লিভ টুগেদার ইন হারমোনি উইথ ইকুয়াল অপরচুনিটিস। আচ্ছা, তাহলে সাবজেক্ট বাদ দিয়ে দিলাম। এখন এখান থেকে যে ক্লুটা অনুযায়ী মিল রেখে, এখানে কিন্তু শুধু ভার্ব 2 আছে, ভার্ব 3 আছে, তো এখানে এই ভার্ব 3 অবস্থায় আছে, সো এটাকে চেঞ্জ করার প্রয়োজন হবে না। এখন এখান থেকে আমরা কী করবো, এখানে আনওয়ান্টেড শব্দগুলো বাদ দিব। তো বাদ দিলে এখানে দেখেন টুগেদার ইন হারমোনি উইথ ইকুয়াল অপরচুনিটিস, এটাকে আমরা শর্ট করে লিখতে পারি, যেমন লিভিং ইন টুগেদার ইন হারমোনি মানে হচ্ছে বাস করছে সে শান্তিতে, তাহলে লিভিং হারমোনিয়াসলি এটা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি চেরিশড অ্যাবাউট পিপল লিভিং টুগেদার হারমোনিয়াসলি উইথ ইকুয়াল অপরচুনিটিস, সমান অধিকার নিয়ে মানুষ একসাথে মানে আনন্দের সাথে বাস করছে। তো এখানে লিভিং কেন হলো, কারণ আমরা জানি যে লিভ থেকে লিভিং আসছে, লিভ হচ্ছে ফাইনাইট, যেখান থেকে আমরা নন ফাইনাইট করে দিছি, কারণ সাবজেক্ট একটা ভার্ব একটা দেওয়া যাবে না একসাথে, এখানে লিভিং হয়েছে এই কারণে। তাহলে চেরিশড অ্যাবাউট পিপল, মানুষ সম্পর্কে আশা করেছে লিভিং টুগেদার একসাথে যেন থাকতে পারে হারমোনিয়াসলি উইথ ইকুয়াল অপরচুনিটিস। তাহলে এটা আমাদের একটা অপশন যেটা আমরা 6 নাম্বার আনতে পারি, কিন্তু আমাদের আরও অপশন আছে যেটা আমাদের একটু বিশ্লেষণ করতে হবে, তো ওগুলো একটু বিশ্লেষণ করে দেখি। তো আমাদের সেকেন্ড অপশনটা ছিল এরকম, ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর অ্যান্ড টু অ্যাচিভ। তো এটা নেলসন ম্যান্ডেলা বলছে, তাই আমি বলতে পারি যে আইডিয়ালটা হচ্ছে কি, আইডিয়ালটা হচ্ছে ফ্রি সোসাইটি এবং ডেমোক্রেটিক সোসাইটি, এইটা নেলসন ম্যান্ডেলা হোপ টু লিভ ফর অ্যান্ড অ্যাচিভ, মানে নেলসন ম্যান্ডেলা এই সম্পর্কে আশাবাদী এবং এটার অর্জন করতে সে চেয়েছিলেন, আশা করছেন। আচ্ছা, এখান থেকে আমরা যেটা করব যে আমরা বলতে পারি সাবজেক্টকে বাদ দিয়ে যে হোপ হচ্ছে ভার্ব, হোপ টু লিভ ফর অ্যান্ড টু অ্যাচিভ, কি অ্যাচিভ করব, দ্য আইডিয়া অফ এ ফ্রি অ্যান্ড ডেমোক্রেটিক সোসাইটি। এই যে দ্য ইট যে প্রথমটা ছিল সেটাকে আমরা শেষে নিয়ে আসছি, যে কি হোপ টু লিভ ফর অ্যান্ড টু অ্যাচিভ ইট। অ্যাচিভ ইট বলতে কোনটা বোঝায়, ইট বলতে দ্য আইডিয়াল অফ এ ফ্রি অ্যান্ড ডেমোক্রেটিক সোসাইটি। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে আমরা ছোটো করে দিব আনইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো বাদ দিয়ে, তাহলে আমরা বলতে পারি হোপ টু লিভ ফর, এটার জন্য বাঁচতে সে বেঁচে আছে, অ্যান্ড টু অ্যাচিভ হিজ আইডিয়াল, এবং এটার জন্য হোপ টু অ্যাচিভ হিজ আইডিয়াল, সে আশা করছে এটা যেন সে অর্জন হয়। তো এখানে কিন্তু আমরা ক্লু একটা, কিন্তু অ্যান্সার কিন্তু 2টার মতো লাগতেছে, যে এটার জন্য বেঁচে আছে এবং এটা অর্জনের জন্য সে চেষ্টা করছে বা আশা করছে। তাহলে এটাকে আমরা যদি এইভাবে লিখি, হোপ টু লিভ ফর হিজ আইডিয়াল, এটা একটা হয়ে যাবে, আবার হোপ টু অ্যাচিভ হিজ আইডিয়াল, এটাও আরেকটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি আরও 2টা ক্লু পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে আমরা কিন্তু এখানে দেখেছি প্রিপেয়ার টু ডাই, সে মরতেও রাজি, এটাও আরেকটা ক্লু।
তাহলে এখান থেকেও আমরা একটা দেখি বানাইতে পারি কিনা। ইট ইজ আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টুডে, এটা দেওয়া আছে প্যাসেজে। এখান থেকে আমরা বলতে পারি আইডিয়ালটা বলতে বোঝাচ্ছে যে দ্য আইডিয়াল অফ এ ফ্রি অ্যান্ড ডেমোক্রেটিক সোসাইটি ফর হুইচ নেলসন ম্যান্ডেলা, আই বলতে নেলসন ম্যান্ডেলাকে বলা হচ্ছে, আর এম তো হবে না, নেলসন ম্যান্ডেলার সাথে ইজ হবে। নেলসন ম্যান্ডেলা ইজ প্রিপেয়ার টু ডাই, যেটার জন্য সে মরার জন্য প্রস্তুত হয়েছে, আচ্ছা, বা হয়েছিল, ওয়াজ প্রিপেয়ার্ডও বলতে পারেন। তো এখান থেকে আমরা বলতে পারি যে সে মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছে কেন, এই আইডিয়ালটার জন্য। তাহলে আমি বলতেই পারি যে প্রিপেয়ার্ড, এখান থেকে সাবজেক্টটাকে যদি বাদ দিয়ে লিখি তাহলে প্রিপেয়ার টু ডাই ফর দ্য আইডিয়াল অফ এ ফ্রি অ্যান্ড ডেমোক্রেটিক সোসাইটি। এখানে ফর দ্য আইডিয়াল অফ এ ফ্রি অ্যান্ড ডেমোক্রেটিক সোসাইটিটা কিন্তু না দিলেও চলবে, কারণ এটা ফ্রি অ্যান্ড ডেমোক্রেটিক সোসাইটি কিন্তু 5 নম্বর উল্লেখ করেছি, তো যা এই আইডিয়ালটাই এটা। সো এটা উল্লেখ না করে আমি যদি লিখি প্রথম ক্লুকে মিল রেখে, তাহলে প্রিপেয়ার টু ডাই ফর হিজ আইডিয়াল, তার আইডিয়ালের জন্য সে মরতেও পারে। তো এখানে আমরা অনেকগুলো অপশন পেয়ে গেছি 6 নাম্বারটার জন্য। তাহলে আমরা টোটাল 6 নাম্বারটার জন্য 4টা অপশন পাইছি। প্রথমটা পেয়েছি চেরিশড অ্যাবাউট পিপল লিভিং টুগেদার হারমোনিয়াসলি উইথ ইকুয়াল অপরচুনিটিস। দ্বিতীয় অপশন পেয়েছি হোপ টু লিভ ফর হিজ আইডিয়াল, এটার জন্য বেঁচে থাকার জন্য সে আশা করছে। হোপ টু অ্যাচিভ হিজ আইডিয়াল, অর্জন করার আশা করছে। আরেকটা হচ্ছে প্রিপেয়ার টু ডাই ফর হিজ আইডিয়াল, তার এই আদর্শ অর্জনের জন্য সে প্রিপেয়ার্ড, প্রস্তুত। তো এখান থেকে কোন ওয়ার্ডটা, মানে কোন ক্লুটা, এখানে সবগুলো ক্লুই 6 নম্বরের জন্য হবে, তবে আমার কাছে মনে হচ্ছে প্রিপেয়ার টু ডাই ফর হিজ আইডিয়াল এটা সবার শেষে আছে এবং এটা বেশি এটার সাথে যায়, মানে এই কোশ্চেনটার সাথে অ্যান্সার হিসেবে যায়। তাহলে আমরা এখানে 4 নম্বর অপশনটাকেই সিলেক্ট করে 6 নম্বরে বসিয়ে দিতে পারি, প্রিপেয়ার টু ডাই ফর হিজ আইডিয়াল। আশা করছি এই পর্যন্ত ফ্লোচার্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। 3টা পার্টে আমাদের ভাগ করে দিয়েছি, একটু ভিডিওটা বড় হয়ে গেছে কারণ একটা দিয়ে আমরা কমপ্লিট একটা প্রিপারেশন দিতে চাচ্ছিলাম, সেটা আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করতে পারেন ক্লাসমেটের সাথে, একটা সাবস্ক্রাইব হেল্প মি আ লট, প্লিজ ট্রাই টু ডু দ্যাট। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।